Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makuro Samilani Medical College and Hospital. আজকে আমরা চলো শুরু করি এনজাইমস। এনজাইম কোন চ্যাপ্টারে আছে? বায়োমলিকিউলস। তো বায়োমলিকিউলস আর এনজাইমসে কি আছে চলো দেখে নিই। অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন, অর্থাৎ বলছে বেশিরভাগ, অলমোস্ট অল এনজাইম মানে বেশিরভাগ এনজাইমসই হচ্ছে প্রোটিন, ঠিক আছে। There are some nucleic acids that behave like enzyme, অর্থাৎ এখানে বলছে এখানে কিছু রকম নিউক্লিক অ্যাসিড আছে যেগুলো হচ্ছে এনজাইমের মতো হচ্ছে কাজ করে। তাহলে কি সব এনজাইম যে প্রোটিন সেটা কিন্তু নয়, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে সব এনজাইম নয়, অলমোস্ট অল এনজাইম মানে বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগই এনজাইম প্রোটিন। এটা কিন্তু কোশ্চেন আসে যে অলমোস্ট অল এনজাইম, অল এনজাইম নয়, শুধু অল এনজাইম নয়। এটা কিন্তু কোশ্চেন এসেছিলো, আমাদের বেলায় মনে হয় এসেছিলো বা তার আগের ইয়ারে, যে সেখানে এসেছিলো অল এনজাইমস আর প্রোটিন। এই কথাটা, এই সেন্টেন্সটা ঠিক না ভুল? সেখানে কিন্তু ওটা ভুল হয়ে যাবে, কারণ অল এনজাইমস নয়, অলমোস্ট অল। এক্সেপশন আছে নিউক্লিক অ্যাসিড, কিছু নিউক্লিক অ্যাসিডও এনজাইমের মতো কাজ করে। তাহলে আমরা বলতে পারি না যে সব এনজাইম প্রোটিন, বেশিরভাগ এনজাইমই প্রোটিন, এটা আমরা বলতে পারি। তো অলমোস্ট অল এনজাইমস আর প্রোটিন যদি এই সেন্টেন্সটা তোলে তাহলে সেটা ঠিক, কিন্তু যদি বলে অল এনজাইমস আর প্রোটিন তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু নিটের ক্ষেত্রে ভালো করে মাথায় রাখতে হবে। এই জায়গাতেই ভুল একজন করে দেয়, একজন ঠিক করে, তো তখন সে র্যাঙ্কে অনেকটা এগিয়ে যায়, ঠিক আছে। দিস আর কল্ড রাইবোজাইমস, অর্থাৎ কাকে বলছে রাইবোজাইম? যে নিউক্লিক অ্যাসিডগুলো এনজাইমের মতো কাজ করছে তাকে বলছে রাইবোজাইমস। ওয়ান ক্যান ডিপিক্ট অ্যান এনজাইমস বাই এ লাইন ডায়াগ্রাম, অর্থাৎ আমরা এনজাইমসকে লাইন ডায়াগ্রাম দিয়ে হচ্ছে ডিপিক্ট করতে পারি। অ্যান্ড এনজাইমস লাইক এনি প্রোটিন হ্যাজ এ প্রাইমারি স্ট্রাকচার, অর্থাৎ যেহেতু বেশিরভাগ এনজাইমে প্রোটিনের মতো, তো সেটাই বলছে তাহলে আমরা প্রোটিনের মতো তাকে প্রাইমারি স্ট্রাকচার, দ্যাট ইজ অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স অফ দ্য প্রোটিন, অর্থাৎ প্রোটিনের আমরা সমস্ত স্ট্রাকচার নিয়ে জেনেছি। যারা ফার্স্ট আমার চ্যানেলে এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তাদের যদি এই প্রোটিনের স্ট্রাকচার বা কিছু জানা না থাকে তাহলে আমার এই চ্যানেলে হচ্ছে ভিডিও আছে, প্রত্যেকটা টপিক ওয়াইজ হচ্ছে ভিডিও আছে, মানে 9.12, 9.8, মানে এটা যেমন এনজাইমস, তারপর কেমিক্যাল রিয়াকশন, মানে প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের যে টপিকটা আটকাবে সেটাই তো খালি তোমরা খুলে দেখে নেবে, এমন নয় যে পুরো ভিডিও তোমায় খুঁজে খুঁজে বার করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য যদি তোমাদের না জানা থাকে যে প্রোটিনে যে 4টে স্ট্রাকচার হয়, কিরম স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, তো তোমরা একবার চ্যানেলটা ভিজিট করে একটু দেখতে পারো, ওকে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সেটাই বলছে যেহেতু এনজাইম, বেশিরভাগ এনজাইমই প্রোটিনের মতো, তাই এনজাইমকে আমরা, এনজাইম লাইক এনি প্রোটিন হ্যাজ দ্য সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচার, অর্থাৎ তার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি সব রকমই স্ট্রাকচার থাকার কথা। When you look at a tertiary structure, you will notice that the backbone of protein chain folds upon itself, the chain crisscrosses itself, and hence many crevices or pockets are made. অর্থাৎ যখন আমরা টারশিয়ারি স্ট্রাকচারটা দেখব, কি দেখব, যে ব্যাকবোনের ওপরে হচ্ছে চেনটা কি হচ্ছে নিজের মতো জড়িয়ে গেছে বা নিজের মতো ক্রিসক্রস করে গেছে, করে কি হচ্ছে ছোট 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 পকেটস তৈরি করছে, সেগুলোকে বলা হয় ক্রেভিসেস বা পকেট হচ্ছে তৈরি করছে। ওয়ান সাচ পকেট ইজ দ্য অ্যাক্টিভ সাইড, অর্থাৎ এইরকম যে পকেটগুলো সেগুলো হচ্ছে অ্যাক্টিভ সাইট বলা হয়। An active sites of an enzyme is a crevice or pocket into which the substance fit, অর্থাৎ এই যে মানে এনজাইমগুলো হচ্ছে প্রোটিন, বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন, তাহলে প্রোটিনের কি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার আছে। তো কোয়াটারনারি স্ট্রাকচারটা কি টারশিয়ারি স্ট্রাকচার অনেকগুলো মিলে হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার পড়ে। সেটাই বলছে যখন প্রোটিনে কি দেখা যায়, যখন প্রত্যেকটা স্ট্রাকচার দেখা হয় তখন কি দেখা যায় যে টারশিয়ারি যে স্ট্রাকচারটা সেটা কি আমরা জানি যে প্রাইমারি স্ট্রাকচার এটা একটা লিনিয়ার স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার কীরকম, লিনিয়ার স্ট্রাকচারটাই হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে মানে হেলিক্স টাইপস বা প্লেটেড টাইপ হয়ে বিটা প্লেটেড, আলফা হেলিক্স এরকম স্ট্রাকচার তৈরি করে। আগের ভিডিওটা আমরা সব বলেছি। টারশিয়ারি স্ট্রাকচার যখন আসে কি হয়, আবার ওগুলো নিজের মধ্যে হচ্ছে প্যাঁচায়, এবং এই যখন প্যাঁচায় টারশিয়ারি স্ট্রাকচারে তখন কি ছোট ছোট পকেটস তৈরি হয়।
এই যে পকেটসগুলো তৈরি হয়, এই পকেটসে কি হয়, অন্য কোনো মলিকিউলস এসে আটকে যায়, অর্থাৎ এগুলোকেই বলা হয় অ্যাক্টিভ সাইট। An active site of an enzyme is a crevice or pocket into which the substance fits, অর্থাৎ এই যে পকেটগুলো হয় এর মধ্যে সাবস্টেন্সটা ফিট হয়ে যায়। Thus, enzyme through their active site catalyze reaction at a higher rate, অর্থাৎ এইভাবে কি করে এনজাইম, ওই যে মনে করে একটা কমপ্লেক্স মলিকিউল ওই একটা এনজাইমের পকেটে আটকে গেল, তাহলে এই পকেটে আটকে গেলে পকেটগুলো কি অ্যাক্টিভ সাইট, তাহলে এনজাইমটা কি করলো, ওই যে মলিকিউলটা ছিল এনজাইমের মাধ্যমে ওটা খুব তাড়াতাড়ি, মানে এমনি হলে অনেক দিন সময় লাগতো যদি এনজাইম ছাড়া কোনো রিয়াকশন হয়, তো সমস্ত রিয়াকশনই কিন্তু এনজাইম দিয়ে হয়ে থাকে বডির মধ্যে। ওকে, তো এনজাইম কি করে, খুব তাড়াতাড়ি সেটাকে ক্যাটালাইজ করে দেয়। এটা নিয়েও আমরা পড়েছি যে এনজাইম কিন্তু সমস্ত বডির রিয়াকশনে লাগে, সেটাও আগের একটা টপিকে আমরা জেনেছি। এই জায়গায় পড়েছি, দেখো এই জায়গায় আগের পাতায় যে দিস প্রোটিন উইথ ক্যাটালিটিক পাওয়ার আর নেমড হচ্ছে এনজাইম। দ্য ক্যাটালিস্ট উইচ হ্যাসেন দ্য রেট অফ গিভেন মেটাবলিক কনভার্সন আর অলসো প্রোটিন, অর্থাৎ ক্যাটালিস্ট কি করে, মানে এনজাইম হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এবং ক্যাটালিস্ট কি করে সেগুলো আমরা সব জেনেছি, যে একটা রিয়াকশনকে রেটটাকে হ্যাসেন করে, হ্যাসেন মানে ইনক্রিজ করে, অর্থাৎ রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরম করে। এক্সাম্পল স্বরূপ বলতে পারে একটা রিয়াকশন 5 দিন সময় লাগবে এমনি হতে, বাট ক্যাটালিস্ট যদি আমরা 5 মিনিটে হয়ে যাবে, বোঝা গেল এরকম। তো এনজাইম হচ্ছে ওই কাজটা করে। তাহলে কি এনজাইমের হচ্ছে স্ট্রাকচারে, টারশিয়ারি স্ট্রাকচারে কি হয়, অনেকগুলো ছোটো ছোটো পকেটস দেখা যায়, এবং সেই পকেটে কি হয় একটা কমপ্লেক্স স্ট্রাকচারে যে আটকে গেল, এবং এই এনজাইমটা কি করলো, সেই কমপ্লেক্স স্ট্রাকচারটাকে সিম্পলে ভাগ করে দিল 5 মিনিটের মধ্যে। বাট যদি কমপ্লেক্স স্ট্রাকচারটা এমনি সিম্পলে ভাগ হতে থাকে তাহলে 5 দিন লাগবে, এটা এক্সাম্পল স্বরূপ হচ্ছে বললাম। কিন্তু যদি এনজাইমের ওই পকেটে আটকে যায় তাহলে সেটা 5 মিনিটে হয়ে গেল, তাহলে কি হলো, তাড়াতাড়ি হয়ে গেল আমাদের প্রসেসটা, ওটাই বলছে। এনজাইম ক্যাটালিস্ট ডিফারেন্ট, ও আচ্ছা এখানে গেল, অ্যান অ্যাক্টিভ সাইট অফ অ্যান এনজাইম ইজ এ ক্রেভিসেস আর পকেট ইন্টু উইচ দ্য সাবস্টেন্স ফিটস, দাস এনজাইমস থ্রু দেয়ার অ্যাক্টিভ সাইট ক্যাটালাইজ রিয়াকশন অ্যাট এ হায়ার রেট, বোঝা গেল। দিস enzymes catalyst differ from ইনঅর্গ্যানিক ক্যাটালিস্ট ইন মেনি ওয়েজ, অর্থাৎ এনজাইম ক্যাটালিস্ট আবার কি বলছে, ইনঅর্গ্যানিক হচ্ছে কিছু ক্যাটালিস্ট হচ্ছে আমরা পেয়ে থাকি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই হচ্ছে ডিফার করে থাকে। দাস এনজাইমস থ্রু দেয়ার বাট ওয়ান মেজর ডিফারেন্স নিড মেনশন, অর্থাৎ কিন্তু একটা মেজর যে ডিফারেন্স সেটাকে হচ্ছে মেনশন করতে হয়, সেই মেজর ডিফারেন্সটা কি সেটাই বলছে, মানে এনজাইমস হচ্ছে অর্গ্যানিক ক্যাটালিস্ট আবার ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টও হয়, তো দুটোর ক্ষেত্রে কিন্তু অনেকটা ডিফারেন্স আছে। তো মেজর যে ডিফারেন্সটা সেটাই বলছে, কি ডিফারেন্স, সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক যে ক্যাটালিস্ট ওয়ার্ক এফিশিয়েন্টলি অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, while enzymes get damage at high temperature say above 40 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ কি বলছে যে একটা অর্গ্যানিক ক্যাটালিস্ট একটা ইনঅর্গ্যানিক ক্যাটালিস্ট, অর্গ্যানিক ক্যাটালিস্টটাকে আমরা বলছি এনজাইম, যেটা হচ্ছে মেনলি প্রোটিন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। ওকে, তো এই যে দুটো ক্যাটালিস্ট, এই দুটো ক্যাটালিস্টের মধ্যে অনেক জায়গায় হচ্ছে পার্থক্য থাকে, গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্ট্যান্ট, যেটা আমরা মেনশন না করলেই নয়, সেই পার্থক্যটা কি, সেটা হচ্ছে ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টে যত টেম্পারেচার এবং প্রেশার বেশি হবে তত ওটা খুব এফিশিয়েন্টভাবে হচ্ছে ওয়ার্ক করতে পারবে, অর্থাৎ তাড়াতাড়ি ওয়ার্ক করবে। বাট যখন আমরা অর্গ্যানিক ক্যাটালিস্ট অর্থাৎ এনজাইমসে আসছি তখন কিন্তু সেটা অনেক যদি হাই টেম্পারেচার আমরা নিয়ে যাই, মনে করো 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে, তখন কিন্তু সেই এনজাইমটা ড্যামেজ হয়ে যায়। অর্থাৎ ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টে যত টেম্পারেচার এবং প্রেশার বাড়াবে তত ওটা ভালো কাজ করে, কিন্তু অর্গ্যানিক ক্যাটালিস্ট যেটাকে আমরা এনজাইম রূপে জানছি নামে, সেটা কিন্তু সেরম নয়, টেম্পারেচার বাড়ালে 40 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি ওপরে করা হয় যদি আমরা বলি, তাহলে সেখানে কিন্তু সেটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই যে ডিফারেন্সটা এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তাহলে কি হলো, হাউএভার এনজাইমস আইসোলেটেড ফ্রম অর্গানিজম হু নর্মালি লিভ আন্ডার এক্সট্রিমলি হাই টেম্পারেচার্স are stable and retain their catabolic power even at high temperature.
বাট কি বলছে যে আবার অনেক সময় কি দেখা যায় যে এনজাইম যেগুলো আমরা সেই অর্গানিজম থেকে বার করি, যে অর্গানিজমে অনেক হাই টেম্পারেচার সেই অর্গানিজমগুলো থাকে, সেই অর্গানিজমগুলো থেকে আবার কিছু এনজাইম পাওয়া যায় যেগুলো আবার কি বলছে 80-90 ডিগ্রি সেন্টিগ্রেডেও কিন্তু তাদের ক্যাটালিটিক পাওয়ারটা থেকে থাকে, অর্থাৎ এটা একটা এক্সেপশনাল। বাট এমনি যদি আমরা এনজাইম দেখি তাহলে সেটা কিন্তু বেশি টেম্পারেচারে নষ্ট হয়ে যায়, কিন্তু একটা এক্সেপশন আছে যে অর্গানিজমগুলো প্রচুর হাই টেম্পারেচারে থাকে তাদের বডি থেকে যদি আমরা এনজাইম বার করি তাহলে সেগুলো কিন্তু তাদের ক্যাটালিটিক পাওয়ার ধরে রাখে, ওই হাই টেম্পারেচার হলেও ক্যাটালিটিক পাওয়ারটা ধরে রাখতে পারে। এটা হচ্ছে একটা এক্সেপশন। Thermal stability is thus an important quality of such enzyme isolated from thermophilic organism. অর্থাৎ যে সমস্ত অর্গানিজমগুলো হাই টেম্পারেচারে বসবাস করে তাদেরকে আমরা বলছি থার্মোফিলিক অর্গানিজম। তো তাদের বডিতে যে এনজাইমগুলো থাকে তাদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি থাকে, সেটা কি থার্মাল স্টেবিলিটি, অর্থাৎ তারা ওই হাই টেম্পারেচারে হচ্ছে মানে নিজেদের ক্যাটালিটিক পাওয়ারটাকে ধরে রাখার ক্ষমতা রাখে, যেটা কিনা এমনি অর্গানিজমের ক্ষেত্রে থাকে না। এমনকি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে গেলেই সেটা এনজাইমটা ড্যামেজ হয়ে যায় এমনি নর্মাল টেম্পারেচারে যারা বসবাস করে। বোঝা গেল? তাহলে এখানে এই যে এই প্যারাটায় জানার কি ফার্স্ট যেটা কোশ্চেন আসার জায়গা সেটা হচ্ছে যেখানে বললাম যে অলমোস্ট অল এনজাইম, নট অল এনজাইম, অলমোস্ট অল, কারণ কিছু হচ্ছে এনজাইম নিউক্লিক অ্যাসিড থাকে। তো এটা আমাদের একটা জিনিসটা নিয়ে একটা সাবধানতা রাখতে হবে, যেখানে ভুল হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, এবার পরের পয়েন্ট আমরা জানবো নিউক্লিক অ্যাসিড যে এনজাইমগুলো হয় তাদেরকে আমরা বলি রাইবোজাইম। হয়ে গেল। থার্ড পয়েন্ট আমরা জানবো প্রোটিনের, মানে বেশিরভাগ এনজাইমই যেহেতু প্রোটিন, তাহলে প্রোটিনের কোন স্ট্রাকচারটা এনজাইম হয়। প্রোটিনের টারশিয়ারি যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটায় কিছু পকেট তৈরি হয় এবং সেই পকেটে এসে মলিকিউলসগুলো আটকায় এবং তার ফলে হচ্ছে মলিকিউলস হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পলে ফর্মেশন হয়ে যায় এবং হচ্ছে রিয়াকশনটাকে হ্যাসেন করে, রিয়াকশনের রেটটাকে। তো এনজাইম এইভাবে হচ্ছে কাজ করে তার টারশিয়ারি স্ট্রাকচারের মাধ্যমে। হয়ে গেল 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্টে আমরা জানবো কি এনজাইম হচ্ছে একটা অর্গ্যানিক হচ্ছে ক্যাটালিস্ট, এরকম ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টও আছে। তো অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টের মধ্যে ডিফারেন্স কি? ইনঅর্গ্যানিক ক্যাটালিস্ট হাই টেম্পারেচার এবং হাই প্রেশারে হচ্ছে আরও এফিসিয়েন্সি হচ্ছে বাড়ায়, বাট অর্গ্যানিক যে ক্যাটালিস্ট যেটাকে আমরা এনজাইম রূপে জানি সেটা সাধারণত হচ্ছে বেশি যখন টেম্পারেচার যায় সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ তার যে শক্তিটা সেটা হারিয়ে ফেলে। এখানে একটা এক্সেপশন আছে, যেটা হলো হাই টেম্পারেচারে যে অর্গানিজমগুলো থাকে তাদের মধ্যে এনজাইম পাওয়া যায় যেগুলো, তাদের মধ্যে একটা বিশেষ কোয়ালিটি থাকে যেটাকে বলা হয় থার্মাল স্টেবিলিটি, যার জন্য তারা হাই টেম্পারেচারে ওই এনজাইমের এবিলিটিটা থাকে কাজ করার। সেটা শুধুমাত্র যে লিভিং অর্গানিজমগুলো হাই টেম্পারেচারে থাকে, সাধারণত কিন্তু থাকে না। বাট ইনঅর্গ্যানিক ক্যাটালিস্টের ক্ষেত্রে ওরা কিন্তু হাই টেম্পারেচার এবং হাই প্রেশারে সবসময়ই ওদের হচ্ছে ক্যাটালাইজিং পাওয়ারটা বাড়তে থাকে যত টেম্পারেচার বাড়ে। কিন্তু অর্গ্যানিক ক্যাটালিস্টের ক্ষেত্রে শুধুমাত্র এই এক্সেপশন থার্মোফিলিক অর্গানিজমের ক্ষেত্রেই টেম্পারেচার বেশিতে ওরা এনজাইমগুলো কাজ করে। কিন্তু এমনি যে অর্গানিজমগুলো সেগুলোর ক্ষেত্রে টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে করা হয় তাহলে কিন্তু এনজাইম ড্যামেজ হয়ে যায় এবং তাদের ক্ষমতা হারিয়ে ফেলে। তো এই হচ্ছে 4-5টা পয়েন্ট। তো তোমরা সেরম হলে লাস্টে যখন আমি পয়েন্টগুলো বললাম কী কী, 1, 2, 3, 4, এই 4-5টা পয়েন্ট আছে, তো তোমরা সেটা আরেকবার শোনো করে এই পাশে হচ্ছে পয়েন্ট করে লিখে রাখো, তাহলে কি যখন পরীক্ষার আগে রিভাইজ করবে তখন কিন্তু তোমাদের সুবিধা হবে, তখন আর এত বড়টা প্যারাগ্রাফ ওয়াইজ পড়তে হবে না, পয়েন্টগুলো খালি পড়ে নিলে তাহলে সুবিধা হবে। তো এই টপিকটা এখানেই শেষ করলাম, পরের টপিকটা আমরা পরের ভিডিওতে পড়াবো। আজকের এই টপিকে যদি কোনো অসুবিধা থাকে বা আগের টপিকগুলোয় কোনো অসুবিধা থাকলে, নিট রিলেটেড কিছু প্রবলেম থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ, টাটা।